আজকে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এই নিয়ে আলোচনা করব। আমরা যখন ঘুম থেকে সকালবেলা উঠি তখন দেখি যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হচ্ছে। সূর্যের আলোটাকে আমরা পূর্ব দিক থেকে পাই। আর বিকেলবেলা খেলাধুলো করে যখন বাড়ি ফিরি তখন দেখি যে সূর্যটা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তারপরে সন্ধে হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ সূর্যকে আমরা পূর্ব দিক থেকে উঠতে দেখছি আর পশ্চিম দিকে অস্ত যেতে দেখছি। প্রাচীনকালের মানুষেরাও তাই মনে করতেন যে সূর্য উদিত হয় আর সূর্য অস্ত যায়, অর্থাৎ সূর্যটা ঘুরছে আর পৃথিবীটা স্থির। প্রাচীনকালের গ্রিক রোমান পণ্ডিতগণ যেমন টলেমি, অ্যারিস্টটল, এনারাও তাই মনে করতেন যে পৃথিবী স্থির আর সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু তারপরে আমাদের ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট, ইউরোপের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস, ইংল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন, এনারা গাণিতিক পদ্ধতিতে অঙ্কের নিয়মে প্রমাণ করলেন যে না, সূর্য ঘুরছে না, সূর্যটাই স্থির, বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটা ওনারা বললেন। আর সুনির্দিষ্টভাবে হাতে কলমে প্রমাণ করে দিলেন গ্যালিলিও গ্যালিলি নামে একজন বিজ্ঞানী, ইতালি দেশের এক বিজ্ঞানী। তিনি তার আবিষ্কৃত দূরবীন যন্ত্রের সাহায্যে আমাদের যে কাছাকাছি গ্রহগুলো আছে, শুক্র, বুধ, মঙ্গল, আমাদের যে উপগ্রহ চাঁদ, একে সরাসরি আকাশে উনি দেখতে পেলেন। সেই দূরবীন যন্ত্র দিয়ে তিনি দেখলেন যে ওই সমস্ত গ্রহগুলো তারা কিন্তু ঘুরছে, তারা সূর্যের চারিদিকে ঘুরছে, আবার নিজের চারিদিকেও ঘুরছে, তিনি তার যন্ত্রের সাহায্যে দেখলেন। অতএব প্রমাণ হয়ে গেল যে ওগুলো তো গ্রহ, ওরা যদি ঘোরে তাহলে পৃথিবীও ঘুরছে। আর ওই দূরবীন যন্ত্রের সাহায্যে আর কি দেখা গেল দুই রকম গতি আছে। একটা গতিতে গ্রহগুলো নিজের চারিদিকে ঘুরছে, ঠিক যেমন লাট্টু ঘোরে নিজের চারিদিকে, আর নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে একটা নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকেও ঘুরছে। ইউরোপের বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস, যার কথা একটু আগেই আলোচনা করলাম, তিনি অনেক আগেই গাণিতিক পদ্ধতিতে এটাও বলেছিলেন যে পৃথিবী শুধু সূর্যের চারিদিকে ঘুরছেই না, পৃথিবী যে পথে ঘুরছে সেই পথটার আকৃতি হচ্ছে অনেকটা উপবৃত্তাকার, অর্থাৎ ডিম্বাকার। সেই পথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে আমরা এই আলোচনা থেকে কি পেলাম? পৃথিবীর দুটো গতি আছে। একটা সে নিজের চারিদিকে ঘোরে, যাকে আমরা বলবো আবর্তন গতি। এর অপর নাম হচ্ছে আহ্নিক গতি। কেন আহ্নিক গতি বলা হয় সেটা পরে আলোচনা করছি। আর দ্বিতীয় গতিটা হচ্ছে পরিক্রমণ গতি, অর্থাৎ ওই গতির দ্বারা পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই পরিক্রমণ গতির অপর একটা নাম হচ্ছে বার্ষিক গতি। এবারে পৃথিবীর আবর্তন গতি হচ্ছে যে গতির দ্বারা পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার পাক খায়, তাকে বলে পৃথিবীর আবর্তন গতি। এই পাক খেতে পৃথিবীর সময় লাগে 24 ঘন্টা। কত গতিতে পাক খায়? নিরক্ষীয় অঞ্চলটা পৃথিবীর সব থেকে চওড়া, এখানে গতিবেগ হচ্ছে 1666 কিলোমিটার প্রতি ঘন্টা, আর মেরু অঞ্চলে 0। আচ্ছা, পৃথিবীর অক্ষ কাকে বলে? আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা
পৃথিবীর ছবি দেওয়া আছে। পৃথিবীর উত্তর মেরু বিন্দু থেকে যদি কোনো কাল্পনিক রেখা, একটা লাল রেখা আমরা দেখতে পাচ্ছি, এই রেখাটা যদি পৃথিবীর ভেতর দিয়ে ঠিক মাঝখান দিয়ে আমরা কল্পনা করি দক্ষিণ মেরু পর্যন্ত, তাহলে তাকে আমরা বলবো পৃথিবীর অক্ষ। এটাই হচ্ছে পৃথিবীর অক্ষ। আর ভিডিও ছবিতে আমরা পৃথিবীর আবর্তন গতি দেখতে পাচ্ছি, পৃথিবী কিভাবে ঘুরছে। এবারে আমরা পৃথিবীর আবর্তন গতির ফলাফল, অর্থাৎ আবর্তন গতির ফলে কি হয় এর সম্পর্কে জানব। প্রথমে আবর্তন গতির ফলে দিন এবং রাত্রি সংগঠিত হয়, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যখন পাক খায় তখন পৃথিবীর যে অংশটা নিজের অক্ষের চারিদিকে পাক খেতে খেতে সূর্যের সামনে আসে সেখানে তখন হয় দিন, এবং উল্টো দিকের অংশে তখন সেখানে থাকে রাত্রি। আবার পরবর্তী সময়ে সেই অন্ধকার অংশটা, অর্থাৎ যেখানে এখন রাত্রি বিরাজ করছিল, সেই অংশটা যখন আবার ঘুরে সূর্যের সামনে চলে আসে সেখানে তখন দিন হয়ে যায়, আর যেটা এখন আলোকিত অংশ বা দিন ছিল সেটা তখন হয়ে যায় রাত্রি। অর্থাৎ এইভাবেই আবর্তন গতির ফলে পৃথিবীতে পর্যায়ক্রমে দিন ও রাত্রি সংগঠিত হয়। আবর্তন গতির ফলেই পর্যায়ক্রমে পৃথিবীর বিভিন্ন অংশে এভাবে দিন এবং রাত্রি হয়। দ্বিতীয়, আবর্তন গতির ফলে জোয়ার এবং ভাটা সংঘটিত হয়। জোয়ার মানে হচ্ছে পৃথিবী পৃষ্ঠের জলভাগ যখন চাঁদ এবং সূর্যের আকর্ষণে ফুলে ওঠে বা উপকূল বা স্থলভাগের দিকে আছড়ে পড়ে, আমরা সমুদ্র বা নদীতে দেখেছি, তখন তাকে আমরা বলি জোয়ার। অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে যখন যে অংশটা সূর্যের সামনে চলে আসে তখন সেই অংশের জলরাশি সূর্যের প্রবল আকর্ষণে ফুলে ওঠে, এই ঘটনাকে আমরা বলি জোয়ার। আর ঠিক এর সমকোণে, অর্থাৎ 90 ডিগ্রি সোজাসুজি উপরে বা নিচের দিকে, এই স্থানগুলোতে হয় ভাটা। আর যে অংশে জোয়ার হয় তার উল্টো দিকে বিপরীত অংশেও জোয়ার হয়, তবে সেটা গৌণ জোয়ার হয়, অর্থাৎ অতটা প্রবল হয় না। তৃতীয়ত, আবর্তন গতির ফলে পৃথিবীর বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোতগুলোর দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরার ফলে তার মধ্যে একটা শক্তির সৃষ্টি হয়। বিজ্ঞানী কোরিওলিস এই শক্তিটার কথা সর্বপ্রথম বলেছিলেন, সেই জন্য তাঁর নাম অনুসারে এই শক্তিটিকে কোরিওলিস শক্তি বলে। এই শক্তিটা কি না, কোনো বস্তু যখন নিজের চারিদিকে ঘোরে তখন সে তার মধ্যে অবস্থিত বিভিন্ন বস্তুকে বা বিভিন্ন পদার্থকে ছিটকে দেওয়ার একটা প্রবণতা রাখে। এই যে এই যে ঘূর্ণনের ফলে যে একটা শক্তি বা বলের সৃষ্টি হয়, একেই বলা হয়ে থাকে বিজ্ঞানী কোরিওলিসের নাম অনুসারে কোরিওলিস শক্তি। এই কোরিওলিস শক্তির ফলেও পৃথিবীর বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোতগুলো সোজাসুজি পৃথিবীর পৃষ্ঠে প্রবাহিত হয় না, কিছুটা বেঁকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে ডান দিক বেঁকে, দক্ষিণ গোলার্ধে বাম দিক বেঁকে। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারিদিকে আবর্তন করে। এর ফলে পৃথিবীর যেই অংশটা ছায়াবৃত্ত, অর্থাৎ অন্ধকার এবং আলোকিত অংশের যে সীমারেখা তাকে ছায়াবৃত্ত বলে, এই অন্ধকার অংশকে পরিত্যাগ করে ঠিক আলোকিত অংশে প্রবেশ করে, তখন সেখানে হয় সূর্যোদয় বা ভোর। এবং পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের ফলে পৃথিবীর আলোকিত অংশটা যখন ক্রমশ অন্ধকার অংশের দিকে পৃথিবীর পশ্চিম দিকে যখন আস্তে আস্তে অন্ধকার অংশের দিকে প্রবেশ করে, তখন তাকে আমরা বলি সূর্যাস্ত। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেই কারণেই আমরা কি লক্ষ্য করি, সে কারণে আমরা দেখি যে পৃথিবীর পূর্ব দিক থেকে সূর্যোদয় হচ্ছে এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে।
আবর্তন গতি না থাকলে তাহলে দিন রাত্রি পর্যায়ক্রমে সংঘটিত হতো না। তাহলে কি হতো না, পৃথিবীর একটা অংশে চিরকাল থাকতো দিন এবং প্রবল গরম, আর অন্য অংশে থাকতো চিররাত্রি এবং প্রবল ঠান্ডা। ফলে এইরকম প্রতিকূল পরিবেশে কোনো প্রাণধারণ সম্ভব হতো না। কিন্তু আবর্তন গতির কারণে যেহেতু পর্যায়ক্রমে দিন এবং রাত্রি সংঘটিত হয়, সেই কারণে পৃথিবীতে তাপের ভারসাম্য বজায় থাকছে এবং জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। ষষ্ঠত হচ্ছে সময় গণনা। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। এই 24 ঘন্টাকে যদি ভাগ করা যায় তাহলে পাওয়া যাবে 1 ঘন্টা। আবার 1 ঘন্টাকে যদি আমরা ভাঙি, 1 ঘন্টাকে 60 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে 1 মিনিট বলবো, অর্থাৎ 60 মিনিট সমান তাহলে হচ্ছে 1 ঘন্টা। আবার এই একটা মিনিটকে 60 ভাগে ভাগ করা যায়, প্রত্যেকটা ভাগকে বলা যায় সেকেন্ড। তাহলে 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা, 1 ঘন্টা। আবার 24 ঘন্টা সমান 1 দিন, 30 দিন সমান 1 মাস, 365 দিন সমান 1 বছর। এভাবে সময় নির্ধারণ, অতএব সময় নির্ধারণের ক্ষেত্রে আবর্তন গতির ভূমিকা রয়েছে। সপ্তমত, পৃথিবীর অভিগত গোলাকার আকৃতি। আবর্তন গতির ফলেই পৃথিবীর আকার এই রূপ সম্ভব হয়েছে। অভিগত গোলক কাকে বলে? অভিগত গোলক মানে পুরোপুরি গোলক নয়, যে গোলাকার অংশের ওপর দিক, উত্তর দিক এবং দক্ষিণ দিকটা কিছুটা চাপা এবং পূর্ব আর পশ্চিম দিকটা কিছুটা স্ফীত বা চওড়া, তাকে বলে অভিগত গোলক। পৃথিবীর আকৃতিও কিন্তু ঠিক এরকমই। আমরা যদি কোনো কুমোরকে মাটির হাঁড়ি বা চায়ের কাপ তৈরি দেখি, তাহলে দেখবো একটা গোলাকার মাটির দলা নিয়ে কি করে, সে বসিয়ে যখন ঘোরায় তখন সেই চায়ের কাপ বা হাঁড়ি যেটাই বলি না কেন, তার মাঝখানটা কিন্তু চওড়া হয় আর ওপর দিকটা সরু হয়। একে বলে অভিগত গোলক। এই হলো পৃথিবীর আবর্তন গতি ও তার ফলাফল সম্পর্কিত আলোচনা। এবারে আমরা পৃথিবীর দ্বিতীয় গতি, পরিক্রমণ গতি নিয়ে আলোচনা করব। পরিক্রমণ গতি কাকে বলে? না, যে গতিতে পৃথিবী একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সূর্যকে একটি নির্দিষ্ট সময়ে প্রদক্ষিণ করে চলেছে, তাকে বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি। এই সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। কিন্তু হিসাবের সুবিধার জন্য আমরা শুধুমাত্র 365 দিনেই হিসাব করি। এই 365 দিনকে আমরা 1 বছর হিসাবে গণ্য করি। এ কারণেই পরিক্রমণ গতির অপর নাম বার্ষিক গতি। আর কত গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলেছে? না, প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে চলেছে। আর পৃথিবীর যে উপবৃত্তাকার কক্ষপথ বললাম, তার টোটাল দৈর্ঘ্যটা কত? তার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। পৃথিবী যে কক্ষপথে সূর্যের চারিদিকে ঘুরে চলেছে, সেই কক্ষপথের টোটাল দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। তাহলে এটাই হচ্ছে পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতি। এবারে আমরা বার্ষিক গতির ফলাফলগুলো সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ বার্ষিক গতির ফলে কি কি ঘটনা ঘটে বা কি কি
হয়। প্রথমে যেটা হয়, পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। বার্ষিক গতির ফলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়, কারণ পৃথিবী নিজের কক্ষপথে, অর্থাৎ যে পথে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, যখন ঘোরে পৃথিবীর এই কক্ষপথটা হচ্ছে অনেকটা উপবৃত্তাকার, অর্থাৎ গোলাকার নয়। তাই বছরের বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্বও কিন্তু পরিবর্তন হয়, দূরত্বেরও হ্রাস বৃদ্ধি ঘটে। তাহলে দূরত্বের হ্রাস বৃদ্ধি যদি ঘটে, তাপমাত্রারও হ্রাস বৃদ্ধি ঘটবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার সাথে সাথে নিজের অক্ষের চারপাশেও তো ঘোরে। এই অক্ষের সঙ্গে কিন্তু পৃথিবী সোজাসুজি অবস্থায় ঘোরে না, 66.5 ডিগ্রি কোণ করে ঘোরে, হেলে ঘোরে। সেই কারণে পৃথিবীর সব জায়গায় সূর্যরশ্মি সমানভাবে পড়ে না, মূলত নিরক্ষীয় এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে পড়লেও মেরু অঞ্চলগুলোতে প্রায় পড়েই না। তাই সারা বছর নিরক্ষীয় অঞ্চলে যেমন সারা বছর তাপমাত্রা একই থাকে, কারণ সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে। বিপরীতে মেরু অঞ্চলগুলোতে সারা বছর শীত থাকে। আর এই দুটো অঞ্চল বাদ দিলে পৃথিবীর বাকি অঞ্চলগুলোতে, বাকি স্থানগুলোতে মূলত 4টে ঋতু বিরাজ করে। 4টে ঋতু: গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত। মূলত বার্ষিক গতির কারণেই এই ঋতু পরিবর্তন হয়। দ্বিতীয়ত, আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন এবং রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে, কারণ পৃথিবীর মেরু তার কক্ষতলের সঙ্গে, পৃথিবীর মেরু তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করে সূর্যের চারিদিকে ঘোরে। আর এই হেলে অবস্থান করার কারণে সূর্যরশ্মি পৃথিবীর কোথাও লম্বভাবে পড়ে, কোথাও তির্যকভাবে পড়ে, আর মেরু অঞ্চলগুলোতে মূলত অতি তির্যকভাবে পড়ে। আর এই কারণেই পৃথিবীর বিভিন্ন অংশে দিন এবং রাত্রির দৈর্ঘ্যেরও পরিবর্তন ঘটে। কোথাও দিনের পরিমাণ বেশি হয়, কোথাও রাত্রির পরিমাণ বেশি হয়। দিন রাত্রির এই পরিবর্তন মূলত পৃথিবীর পরিক্রমণ গতি বা বার্ষিক গতির কারণেই হয়। একটু পরেই এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা আমরা করব। একটু আগেই আমরা কেন দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে সেটা জানলাম। এরপরে আমরা দিনরাত্রির হ্রাস বৃদ্ধির এই বিভিন্ন পর্যায়গুলোকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ এর ফলে পৃথিবীর বিভিন্ন অংশে কোথায় কিভাবে দিনরাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে সেই সম্পর্কে আমরা জানব। প্রথমে সূর্যরশ্মি 21শে জুন কর্কটক্রান্তি রেখার উপর, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। এই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দেওয়ার কারণে তখন সেই অঞ্চলে প্রায় দিনের দৈর্ঘ্য হয়ে দাঁড়ায় 14 ঘন্টা এবং রাত্রির দৈর্ঘ্য হয়ে দাঁড়ায় 10 ঘন্টা। এই 21শে জুন এই ঘটনাকে বলে কর্কট সংক্রান্তি। এরপরেই শুরু হয়ে যায় সূর্যের দক্ষিণায়ন, অর্থাৎ সূর্য আবার দক্ষিণ দিকে তার আপাত গমন শুরু করে। এই আপাত গমন বা আপাত গতি আমরা পরে আলোচনা করব। এরপরে আসি 21শে জুনের ঠিক 3 মাস পরে। 21শে জুনের ঠিক 3 মাস পরে 23শে সেপ্টেম্বর সূর্য আবার দক্ষিণ দিকে গমন করে এসে নিরক্ষরেখার উপর, 23শে সেপ্টেম্বর নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়।
এই ঘটনাকে বলে জলবিষুব। নিরক্ষরেখা মানে ঠিক পৃথিবীর মাঝ বরাবর এই অংশে তখন 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। শুধু এই অংশে না, পৃথিবীর সর্বত্রই 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি হয়। কারণ পৃথিবীর ঠিক মাঝ বরাবর যেহেতু সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, তাই সমস্ত অংশেই সমানভাবে দিন এবং রাত্রির পরিমাণ বিরাজ করে। ঘটনা জলবিষুব নামে পরিচিত। তাহলে জলবিষুব কত তারিখে হয়? না, 23শে সেপ্টেম্বর তারিখে। এই 23শে সেপ্টেম্বরের পরে সূর্যের আরও দক্ষিণে গমন ঘটে, অর্থাৎ সূর্যের দক্ষিণায়ন বজায় থাকে এবং তার ঠিক 3 মাস পরে 22শে ডিসেম্বর সূর্যরশ্মি 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকর ক্রান্তি রেখার ওপরে লম্বভাবে কিরণ দেয়। এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে আর উত্তর গোলার্ধে বিরাজ করে শীতকাল। এই সময় দক্ষিণ গোলার্ধের মকর ক্রান্তীয় অঞ্চলে 14 ঘন্টা দিন এবং 10 ঘন্টা রাত্রি হয়। যদি আমার ছবিতে 12 ঘন্টা দেওয়া আছে, সেটা ভুল, ওটা হবে 10 ঘন্টা। তাহলে এই 22শে ডিসেম্বর সূর্যরশ্মি যখন মকর ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, তখন সেই অঞ্চলেই 14 ঘন্টা দিন আর 10 ঘন্টা রাত্রি হয় এবং এই দিনটিকে 22 ডিসেম্বরকে বলা হয়ে থাকে মকর সংক্রান্তি। 22 ডিসেম্বরের পর থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, অর্থাৎ সূর্যের আবার উত্তর দিকে আপাত গমন শুরু হয়। যাই হোক, 22 ডিসেম্বরের 3 মাস পরে 21শে মার্চ সূর্য আবার ঠিক নিরক্ষরেখায় গিয়ে উপস্থিত হয়, অর্থাৎ 21শে মার্চ সূর্যরশ্মি পুনরায় নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ 0 ডিগ্রি অক্ষরেখায় পৃথিবীর ঠিক মাঝ বরাবর। সেই জন্য এই 21শে মার্চ পৃথিবীর সর্বত্র আবার দিন এবং রাত্রির পরিমাণ সমান হয়। এই দিনটিকে বলা হয় মহাবিষুব বা বসন্তকালীন বিষুব বা স্প্রিং ইকুইনক্স। তাহলে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর এই দুটো দিন সূর্যরশ্মি নিরক্ষরেখার ওপর ঠিক লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ বছরের এই দুটো দিনে পৃথিবীর সমস্ত জায়গায় দিন এবং রাত্রির পরিমাণ সমান হয়। এ কারণে 21শে মার্চকে বলে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বরকে বলা হয়ে থাকে জলবিষুব। আমরা পূর্বেই জেনেছি যে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার বা ডিম্বাকার, গোলাকার নয়। সেজন্যই পৃথিবী যখন এই পথ ধরে সূর্যের চারিদিকে ঘোরে, সেই সময় বছরের বিভিন্ন সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সমান থাকে না, কখনো বাড়ে কখনো কমে। যেমন এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয়ে দাঁড়ায়। এই ঘটনাকে বলে অনুসুর অবস্থান। 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার। আর এই ঘটনাটা হলো অনুসুর অবস্থান। আর এরপরে 4ঠা জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবথেকে বেড়ে যায়। দূরত্ব হয় প্রায় 15,20,00,000 কিলোমিটার। তাই 4ঠা জুলাইকে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়।
এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কিভাবে সূর্য কখনো পৃথিবীর 23.5 উত্তর অক্ষরেখার কাছে গিয়ে লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার কখনো 23.5 দক্ষিণ অক্ষরেখার কাছে গিয়ে লম্বভাবে কিরণ দিচ্ছে। আসলে এটাও হচ্ছে সূর্যের আপেক্ষিক অবস্থান। আমরা জানি যে সূর্য কিন্তু স্থির, আসলে পৃথিবী ঘূর্ণায়মান, কিন্তু মনে হয় আসলে 66.5 কোণে যেহেতু পৃথিবী তার অক্ষতলের সঙ্গে হেলে থাকে, সেই জন্য বছরের বিভিন্ন সময়ে সূর্যরশ্মি বিভিন্ন স্থানে লম্বভাবে পড়ে, যেটা আমাদের মনে হয়। যেমন 21শে জুন মনে হয় যে বোধহয় কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। 23শে সেপ্টেম্বর বোধহয় নিরক্ষীয় অঞ্চলের উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। 22 ডিসেম্বর বোধহয় মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। আবার 21শে মার্চ পুনরায় বোধহয় নিরক্ষীয় রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে। আসলে সূর্য কোথাও যাচ্ছে না, পৃথিবীর তার কৌণিক 66.5 কৌণিক অবস্থানের কারণেই পৃথিবীর এই অঞ্চলগুলোতে বছরের বিভিন্ন সময় সূর্যরশ্মির আপতন কোণ, অর্থাৎ যে কোণে সূর্যরশ্মি পড়ে পৃথিবীর উপরে, তার পরিবর্তন ঘটছে এবং কখনো লম্বভাবে পড়ছে, কখনো তির্যকভাবে পড়ছে। এই কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা পর্যন্ত সূর্যরশ্মির এইরূপ যে পতন, মানে সূর্যরশ্মি যে এইভাবে পড়ে, এই ঘটনাটাকে আমরা নাম দেব সূর্যের আপাত বার্ষিক গতি। অর্থাৎ মনে হয় যেন সূর্যরশ্মি কখনো কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, আবার কখনো মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। পৃথিবী তার 66.5 কোণে হেলে সূর্যের চারিদিকে ঘোরার ফলেই এরূপ অবস্থার সৃষ্টি হয়। আর এই আপেক্ষিক ঘটনাটিকে আমরা আবার বলবো সূর্যের আপাত বার্ষিক গতি। তাহলে এই হলো আমাদের বার্ষিক গতি এবং তার ফলাফল সংক্রান্ত আলোচনা। সেই সাথে সাথে পৃথিবীর গতিসমূহ, এই যে অধ্যায়, এই দুটো গতি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম।